যদি তারা প্রতি ব্যারেল $200 তেলের দাম বহন করতে পারে, তাহলে তাদের এই খেলা চালিয়ে যেতে দিন। তেলের দামে আগুন লাগতে পারে, ব্যারেল প্রতি $200। এই হুঁশিয়ারি এসেছে সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক কমান্ডারের মুখ থেকে। আর সেই সতর্কবার্তার পরেই কি বদলে গেল সুর? যুদ্ধের ময়দানে কড়া হুঙ্কার দেওয়া ডোনাল্ড ট্রাম্পই নাকি এবার পর্দার আড়ালে ইরানকে সন্ধির বার্তা পাঠাচ্ছেন। ইরানের উদ্দেশ্যে বলেছেন, কিছু শর্ত মানলে আলোচনা সম্ভব। প্রশ্ন উঠছে, তেলের বাজারে বিস্ফোরণের আশঙ্কা আর যুদ্ধের বাড়তে থাকা খরচ কি শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই নরম হতে বাধ্য করল, নাকি এটা নতুন কোনো কূটনৈতিক চাল? এই বিস্ফোরক সমীকরণ নিয়েই শুরু হচ্ছে আজকের আলোচনা। নমস্কার, আমি সুজয় গুহ, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Fuel, gasoline, energy is down, way down. Oil is down to $65 a barrel. It was $82 a barrel. Then when energy comes down, pricing is going to come down. মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন ক্রমশ ছড়াচ্ছে, ঠিক তখনই সামনে এসেছে এক চমকে দেওয়া খবর। প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নড়ে গেছেন? যুদ্ধের ময়দানে একের পর এক মার্কিন সৈনিকদের কফিন আর আকাশ ছোঁয়া তেলের দাম, সঙ্গে টালমাটাল বাজার, এই সব বহুমুখী প্রবল চাপেই কি হঠাৎ তিনি সুর নরম করলেন? আরবের প্রভাবশালী পত্রিকা আল মায়াদিন দাবি করেছে, ট্রাম্প নাকি মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। বার্তা পরিষ্কার, কিছু শর্ত মানলে যুদ্ধ থামাতে আলোচনা সম্ভব। কিন্তু তেহরানের সুর সম্পূর্ণ উল্টো। অন্যতম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক কামাল কারাজি সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের ওপর কোনো ভরসা নেই। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, শান্তি আর আলোচনার মাঝেই দুবার ইরানের ওপর হামলা চালিয়েছে আমেরিকা। তাই এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু বোমা আর মিসাইলের লড়াই নয়, একই সঙ্গে চলছে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই। প্রশ্ন একটাই, সত্যি কি যুদ্ধ থামানোর রাস্তা খুঁজছে ওয়াশিংটন, নাকি এটা কেবল কূটনৈতিক চাল? এই যুদ্ধবিরতির গুঞ্জনের পেছনে আসলে কয়েকটা কঠিন বাস্তব কাজ করছে। প্রথমত, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই আমেরিকায় কফিন ফিরে আসছে। প্রতিটি মৃত সৈনিকের দেহ যখন দেশে ফিরছে, চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। বিরোধী দল, মিডিয়া আর সবচেয়ে বড় কথা আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, এই যুদ্ধের সিদ্ধান্ত কি ভুল ছিল? দ্বিতীয়ত, তেলের বাজারে আগুন লেগেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এখন $100 উপর উঠে গেছে। আশঙ্কা আরও ভয়ঙ্কর, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে দাম $200 ছুঁতেও পারে। খোদ IRGCর কমান্ডার এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড সেই ভিডিও প্রকাশ করেছে। ফলে ভারতের মতো বহু উন্নয়নশীল দেশ, বিশেষ করে তেল আমদানি নির্ভর অর্থনীতি ভয়াবহ চাপে পড়তে চলেছে। ভারতের অর্থনৈতিক ভাষ্যকারদের একটা বড় অংশ মনে করছে, মার্চের মধ্যে যুদ্ধ না মিটলে দেশের বাজারে পেট্রোল লিটারে $150 ছুঁতে পারে। না, এর প্রভাব শুধু পেট্রোল পাম্পেই নয়, বিশ্বজুড়ে শেয়ার বাজারেও কাঁপছে। গত 7 দিনে আমাদের BSE সূচক 4.5% বেশি গোত্তা খেয়েছে। নিফটিও তাই, গত 7 দিনে পড়েছে 4.6%। নিফটি প্রায় 1000 পয়েন্টের বেশি গোত্তা খেয়েছে। পাশাপাশি সেন্সেক্স গত শুক্রবারের পর সোমবার 1352 পয়েন্ট খুইয়েছে। আর বাজারে সার্বিক প্রভাব, 30 থেকে 31 লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে জাস্ট উধাও হয়ে গেছে। এই সমস্যা ভারতের একার নয়। জ্বালানির দাম বাড়লে পুরো বৈশ্বিক অর্থনীতি টালমাটাল হয়ে যায়। তাই প্রকাশ্যে যতই যুদ্ধংদেহী ভাষণ দিক ট্রাম্প, ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি, নেতৃত্ব বদলে দেওয়ার বড় বড় দাবির নেপথ্যে লুকিয়ে থাকা বাস্তবটা হলো, পর্দার আড়ালে ছবিটা অন্য। গত 24 ঘন্টায় CNN এবং আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল মায়াদিন দুই জায়গা থেকেই একই ইঙ্গিত আসছে, ট্রাম্প নাকি মধ্যস্থতাকারীর মাধ্যমে বারবার বার্তা পাঠাচ্ছেন, ইরানকে বার্তা দিচ্ছেন, চলুন নতুন শর্তে আলোচনা শুরু করা যাক। অর্থাৎ সামনে যুদ্ধের গর্জন আর ভেতরে শান্তির দরজা খোঁজার চেষ্টা।
এই দ্বিমুখী কূটনীতি এখন ওয়াশিংটনের বাস্তব ছবি। তাহলে কি সত্যি যুদ্ধ থামাতে চাইছে আমেরিকা? বাইরে শক্ত গলা কিন্তু ভেতরে কি আতঙ্ক? ওয়াশিংটন কি নীরবে যুদ্ধবিরতির পথ খুঁজছে? ডোনাল্ড ট্রাম্পের মতিগতি হয়তো একমাত্র ঈশ্বরই জানেন। একদিকে ট্রাম্প টেলিভিশনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, নতুন নেতৃত্ব গুড়িয়ে দেওয়া হবে, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করা হবে। কিন্তু অন্যদিকে খবর আসছে পর্দার আড়ালে নাকি আলোচনা শুরুর পথ খুঁজছে আমেরিকা। বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটা বড় ধাক্কা কাজ করছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলির ওপর আঘাত। কুয়েতের সামরিক ঘাঁটি, বিশেষ করে আল উদেইদ ক্যাম্পের ওপর হামলা আমেরিকাকে অপ্রস্তুত করে দিয়েছে। কাতার, কুয়েত থেকে শুরু করে বাহরাইন পর্যন্ত তাদের একাধিক রাডার সিস্টেম ইরান ক্ষতিগ্রস্ত করেছে। বিলিয়ন ডলারের সামরিক পরিকাঠামো মুহূর্তে ধ্বংস। এটা ওয়াশিংটনের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। দ্বিতীয়ত, তেলের রাজনীতি। যখন যুদ্ধের কারণে জ্বালানির বাজার অস্থির, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন বিশ্বের তেলের সংকট মেটাতে তিনি উদ্যোগ নিতে পারেন। অর্থাৎ সমীকরণটা দ্রুত বদলাচ্ছে। একদিকে রাশিয়া, চায়না আর ইরানের অঘোষিত সমন্বয়, অন্যদিকে ক্রমশ চাপে পড়া আমেরিকা। তাই প্রশ্নটা এখন সোজা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে কি শেষ পর্যন্ত নিজের ফাঁদেই পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? লক্ষ্য করুন, ইউরোপও এখন হাত গুটিয়ে নিচ্ছে। ওয়াশিংটন আগে বলেছিল আমরা অস্ত্র দেব, ইউরোপ সেগুলো পাঠাবে ইউক্রেনে। কিন্তু এখন ইউরোপ প্রশ্ন করছে তোমাদের অস্ত্রই যদি এই যুদ্ধে শেষ হয়ে যায় তাহলে আমাদের আর দেবে কিভাবে? এমনকি যুদ্ধের আবহে পোল্যান্ডও আমেরিকার সঙ্গে কয়েকটি বড় অস্ত্র চুক্তি বাতিল করেছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও একই ইঙ্গিত। আরবের প্রভাবশালী পত্রিকা আল মায়াদিন বলেছে ট্রাম্প কোনো না কোনো সমাধানের রাস্তা খুঁজছে। আমেরিকার সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসও লিখছে হোয়াইট হাউসের ভিতরে যুদ্ধবিরতির আলোচনা চলছে। অর্থাৎ সামনে এক মুখ যেখানে ট্রাম্প যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন, আর পর্দার আড়ালে মুখ যেখানে যুদ্ধ থামানোর পথ খোঁজা হচ্ছে। কারণ বাস্তবতা কঠিন। যুদ্ধের ময়দান থেকে আমেরিকা ফিরছে সৈনিকদের কফিন। সরকারিভাবে 8 জন মার্কিন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ওয়াশিংটন, আর ইরান দাবি করেছে সংখ্যাটা আরও অনেক বেশি। এমনকি কিছু মার্কিন সেনা বন্দী রয়েছে তাদের হাতে। অর্থাৎ সামরিক ফ্রন্টে ধাক্কা, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ, ত্রিভুজের মতো ত্রিমুখী চাপে আমেরিকা। আর তার উপর আরেকটা বড় প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের পুরনো মিত্ররাও কি দূরে সরে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন ভয়ঙ্কর জটিল, কারণ একটা ভুল হিসেব, আর সেই ভুলের মাসুল এখন দিতে হচ্ছে ওয়াশিংটনকে। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় যে ভুলটা করেছেন তা হলো গালফ দেশগুলোকে কনফিডেন্সে না নিয়েই হামলার পথ বেছে নেওয়া। এমনকি তাদের মাটি ব্যবহার করে হামলা হবে সেটাও নাকি অনেক ক্ষেত্রে আগে ভাগে জানানো হয়নি। ফলে বহু পুরনো মিত্রের সঙ্গে তৈরি হয়েছে বিশ্বাসভঙ্গের পরিস্থিতি। ট্রাম্পের ধারণা ছিল একবার চাপ তৈরি হলেই ইরান নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। তেহরান পাল্টা আঘাত এনেছে মার্কিন ঘাঁটিতে, আর যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। এর প্রভাব পড়েছে ইসরায়েলেও। তেল আবিবের বেন গুরিয়ন এয়ারপোর্ট দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে যাত্রীরা আটকে পড়েছেন। ক্ষোভ এতটাই বেড়েছে যেখানে অশান্তির ঘটনাও ঘটছে। অর্থাৎ যুদ্ধটা দ্রুতই এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে সেটা টিকিয়ে রাখা কঠিন। অস্ত্র ভাণ্ডার কমছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, আর আন্তর্জাতিক চাপও বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি আলোচনায় বসবে ইরান? বিশেষজ্ঞদের মতে ইরানি জাতীয়তাবাদের মানসিকতা একটু আলাদা। তারা চাপ, হুমকি বা বোলিং পছন্দ করে না। আর প্রতারণা, সেটা হলে তো সম্পর্কই পুরো ভেঙে যায়। সম্মান দিলে তারা দরজা খুলে দেয়, কিন্তু অপমান করলে প্রতিরোধী তাদের স্বভাব। তাই এখন প্রশ্নটা কূটনৈতিক। বিশ্বাস একবার ভেঙে গেলে সেই ভাঙা সেতু কি এত সহজে আবার জোড়া লাগে? নাকি এই যুদ্ধ আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে যেখানে আপোষের রাস্তা ক্রমশ সংকুচিত হচ্ছে। কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, তাদের কাছে নিজেদের পরিচয় হাজার হাজার বছরের পারস্য সভ্যতার উত্তরাধিকার। সেই মানসিকতার কারণে চাপ, হুমকি বা অপমান এসবের সামনে সহজে মাথা নত করার প্রশ্নই ওঠে না। তাই অনেক বিশ্লেষকের মতে এখন আপোষের সম্ভাবনা খুবই কম।
সিদ্ধান্ত হয়তো যুদ্ধক্ষেত্রেই হবে। এখানে আরেকটা প্রশ্ন সামনে আসছে, আমেরিকা কি এমন এক কানাগলিতে ঢুকে পড়েছে যেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে? অনেকের মতে ডোনাল্ড ট্রাম্প এখন পর্দার আড়ালে এক নিরাপদ এক্সিট ডোর খুঁজছেন, যে কিভাবে যুদ্ধ থামানো যায়। কিন্তু যুদ্ধের গতি থামছে না, বরং আশঙ্কা বাড়ছে আমেরিকা হয়তো বিশেষ বাহিনী পাঠিয়ে কোনো দুঃসাহসী কমান্ডো অপারেশনের চেষ্টা করতে পারে, হয়তো পারমাণবিক কর্মসূচি ঘিরে অভিযান, কিংবা ইরানের কোনো কৌশলগত দ্বীপ দখলের চেষ্টা করতে পারে। সমস্যা হলো ইরান, ইরাক, সিরিয়া বা আফগানিস্তান নয়, হামাস, হেজবুল্লাহ এবং হুথি, এই তিন সশস্ত্র গোষ্ঠী হচ্ছে ইরানের তিন স্যাটেলাইট নেটওয়ার্ক, পরিভাষায় প্রতিরোধের অক্ষ। ইসরায়েল ও আমেরিকাকে শত্রুজ্ঞান করে এই নেটওয়ার্ক চলে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, যাদের জোটের সংক্ষিপ্ত নাম নেটো, তাদের এরা বলে সবচেয়ে বড় শয়তানের অক্ষ। ঠিক এখানেই এই যুদ্ধের প্রাণভোমরা লুকিয়ে। তিন স্যাটেলাইট সশস্ত্র গোষ্ঠীকে আড়ালে রেখে পশ্চিম এশিয়ায় ইরান তাদের যে আধিপত্য তৈরি করেছে, সেই তিন গোষ্ঠীকে মূলত আমেরিকার পরামর্শে অনেক দিন আগে থেকেই পুরোপুরি নিকেশের পথে নেমেছে ইসরায়েল। তাই এই সংঘাত সহজে কমান্ডো অপারেশন দিয়ে মিটে যাওয়ার মতো নয়। এ লড়াই শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যে শুরু হবে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ। গোটা বিশ্বকে এর খেসারত দিতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে কাঁচা তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $110 ছুঁয়েছে। আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ যদি দীর্ঘ হয়, সেটা $200-এও পৌঁছতে পারে। আর যদি সত্যিই তা হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। পেট্রোল পাম্প থেকে শুরু করে বাজার, প্রভাব পড়বে আমাদের জীবনেও। আর তাই প্রশ্নটা এখন সবার, এই আগুন কোথায় গিয়ে থামবে? এদিকে সামনের নভেম্বরে আমেরিকায় গুরুত্বপূর্ণ মিড টার্ম ইলেকশন, প্রেসিডেন্ট নির্বাচনের মেয়াদের 2 বছর পর এই মধ্যবর্তী নির্বাচন হয়। এই ভোটে মূলত মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হয়। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলছে, এই যুদ্ধের কি সত্যি খুব প্রয়োজন ছিল? এদিকে আরেকটা অদ্ভুত নীরবতা। কানে আমেরিকার বীজমন্ত্র পাওয়া বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি প্রথমে হুঙ্কার ছেড়ে বলেছিলেন 4 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, তিনি যেন হঠাৎ রাডারের বাইরে। গত 5 দিন ধরে তার কোনো প্রকাশ্য উপস্থিতি নেই। শেষবার তাকে দেখা গিয়েছিল একটি হাসপাতালে, আহতদের দেখতে গিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধ যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। খবর আসছে এই অচলাবস্থা ভাঙতে মধ্যস্থতার চেষ্টা হয়েছে। ইতালির মাধ্যমেও নাকি আলোচনা এগোনোর চেষ্টা হয়েছিল। কিন্তু ইরানের অবস্থান এখন কঠোর। তাদের বক্তব্য পরিষ্কার, যে দুবার আলোচনার মাঝেই হামলা চালিয়েছে সেই দেশের ওপর আর বিশ্বাস নেই। তাই তাদের মতে সিদ্ধান্ত এখন যুদ্ধক্ষেত্রেই হবে। তবু একটা সম্ভাবনা রয়ে গেছে, গালফের প্রভাবশালী নেতৃত্ব যেমন মোহাম্মদ বিন সালমান যদি চাপ তৈরি করেন, তাহলে হয়তো কোনো কূটনৈতিক রাস্তা খুলতে পারে। কারণ বাস্তবতা ভয়াবহ। বিশ্ব জুড়ে বাজার কাঁপছে, তেলের সরবরাহ অনিশ্চিত, মুদ্রাস্ফীতি বাড়ছে, আর যুদ্ধক্ষেত্রে প্রতিদিন বাড়ছে প্রাণহানি। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সোজা, এই আগুন কি থামবে, নাকি আরও বড় বিস্ফোরণের দিকে এগোচ্ছে পৃথিবী? এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই উত্তরের দিকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর ঢেউ এসে পড়েছে ভারতের রাজনীতিতেও। প্রশ্ন উঠছে, সংসদে আসল আলোচনা হওয়া উচিত কোন বিষয়ে? একদিকে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, অন্যদিকে বিরোধীদের দাবি আসল বিষয়টা হলো সরকারের বিদেশ নীতি, বিশেষ করে ইরান ইস্যুতে ভারতের অবস্থান কি। সংসদে বক্তব্য রাখতে গিয়ে গতকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সরকারের প্রথম অগ্রাধিকার হলো ভারতের জ্বালানি নিরাপত্তা এবং ভারতীয় গ্রাহকদের স্বার্থ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সরবরাহ এবং ঝুঁকি সবকিছু মাথায় রেখেই নীতি নির্ধারণ করা হবে। কিন্তু বিরোধীরা সন্তুষ্ট নয়। অখিলেশ যাদব সরাসরি প্রশ্ন তুলেছেন, ভারত কাদের কাছ থেকে তেল কিনবে, সেটা কি এখন আমেরিকা ঠিক করে দেবে? যদি তাই হয়, তাহলে সংসদে খোলাখুলি আলোচনা হোক। आज एक विदेश देश हमको अनुमति देता है कि हम किससे तेल ले किससे ना ले, और देश का मुखिया चुप और सदन पे कोई चर्चा नहीं। অর্থাৎ যুদ্ধ দূরে হলেও তার রাজনৈতিক অভিঘাত এখন দিল্লির সংসদ ভবনেও পৌঁছে গেছে। দেশের সামনে যখন জ্বালানি সংকটের আশঙ্কা, তখন সংসদে মূল বিতর্ক কি হওয়া উচিত, রাজনীতি নিয়ে নাকি জাতীয় স্বার্থ নিয়ে?
বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলছে, ইরানকে ঘিরে সংঘাত যখন বিস্ফোরক মোড়ে, তখন নরেন্দ্র মোদী সরকারের অবস্থান কি? সরকার কি কেবল নীরব দর্শক, নাকি বৃহত্তর কূটনৈতিক খেলায় জড়িয়ে পড়েছে? বিরোধীদের বক্তব্য স্পষ্ট, ট্রাম্পের চাপে নতি স্বীকার করা বন্ধ করতে হবে। কারণ পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি আরও বাড়ে, তার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়বে, বাজার কাঁপবে, আর সাধারণ মানুষের ওপর পড়বে চরম চাপ। এই যুক্তি তুলে ধরেই বিরোধীরা সংসদে দাবি তুলেছে, ইরান ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে খোলাখুলি আলোচনা হোক। কারণ তাদের মতে পশ্চিম এশিয়ার এই সংঘাতটা একটা বড় জিও ইকোনমিক প্যারাডাইম শিফট তৈরি করেছে, যা ভারতের অর্থনীতিকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে শাসক দলও পাল্টা আক্রমণ করেছে। তাদের বক্তব্য, বিরোধীরা ইচ্ছে করেই লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিতর্ক এড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে সংসদে অরাজকতা তৈরি করছে। অর্থাৎ একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব, অন্যদিকে দিল্লির সংসদে রাজনৈতিক লড়াই। দুটো সংকট যেন একই সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সবশেষে ভারতের সামনে তিনটি অত্যন্ত জরুরি প্রশ্ন দাঁড়িয়ে আছে। প্রথম প্রশ্ন, তেলের বাজার যদি সত্যি বিস্ফোরিত হয় এবং দাম ব্যারেল প্রতি $200 দিকে ছুটে যায়, তাহলে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত কিভাবে তার জ্বালানি নিরাপত্তা রক্ষা করবে? দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক চাপের মুখে কি ভারত নিজের স্বাধীন বিদেশ নীতি ধরে রাখতে পারবে, নাকি ওয়াশিংটনের কৌশলগত সমীকরণের মধ্যেই আটকে পড়বে নয়াদিল্লি? তৃতীয় প্রশ্ন, যখন যুদ্ধের অভিঘাতে অর্থনীতি, বাজার আর সাধারণ মানুষের জীবন সরাসরি প্রভাবিত হতে পারে, তখন কি সংসদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত এই সংকট, নাকি অন্য রাজনৈতিক বিতর্ক? প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার নয়, বরং এখনই উত্তর খোঁজার সময়। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।